এই ভিডিওতে চ্যাপ্টার 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এবি হচ্ছে স্পর্শক, কোথায় না তো পি বিন্দুতে। তাহলে স্পর্শক কাকে বলবো না তো স্পর্শক আমরা বলতে পারি যে বৃত্তের পরিধির উপরে যে কোনো একটি বিন্দুতে কোনো সরলরেখা স্পর্শ করলে ওই সরলরেখাটিকে বলা হয় বৃত্তের স্পর্শক। যদি আমরা অন্যভাবে ভাবি যে এখানে দেখো একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরে নিলাম, এবি হচ্ছে একটা সরলরেখা যেটা হচ্ছে এই বৃত্তের ছেদক। কি বললাম না তো এবি সরলরেখাটা এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ছেদক, ঠিক আছে। এখন পি কিউ এটুকু কি না তো জ্যা, কি না তো এবি সরলরেখার অনুরূপ জ্যা বলা হয়। এই পি কিউ অংশটুকে, পি আর কিউ এই অংশটুকুকে বলা হয় যে এবি ছেদকের অনুরূপ জ্যাকার না তো ও কেন্দ্রীয় বৃত্তের। এবার এই সরলরেখাটিকে যদি আমরা এদিকে মুভ করাই বা নিয়ে যাই, টানি ধরো, তাহলে কি হবে, একটা সময় এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে এই এবি সরলরেখাটা ঠিক এইভাবে স্পর্শ করবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে না তো এই পি আর কিউ বিন্দু যে অনুরূপ জ্যায়ের দুই প্রান্ত বিন্দু, সেটা একটা জায়গায় এসে মিলিত হয়ে গেল, তাই না। জ্যাটা কি হলো, তাহলে এখানে কিন্তু জ্যা বলে আর কিছু থাকছে না, অর্থাৎ পি এবং কিউ এই ছেদকের যে বা জ্যায়ের পি কিউ বিন্দুটা একটা জায়গায় মিলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি সংজ্ঞাটাকে, কি না তো বৃত্তের ছেদকের অনুরূপ জ্যায়ের প্রান্ত বিন্দুদ্বয় পরস্পর মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি স্পর্শক হবে। এই ছবিটা দেখো, ধরো এই যে পি এবং A1, ঠিক আছে, এটা একটা ছেদক, ঠিক আছে, বৃত্তের ছেদক। বৃত্তটিকে যদি আমরা আস্তে আস্তে ঘোরাই, তাহলে এই ছেদকটা কি এ জায়গায় একটা সময় আসবে, এক সময় এ জায়গায় আসবে, এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে, যে সর্বশেষ এখানে চলে আসবে। অর্থাৎ এই যে পি কিউ ওয়ান, তারপরে পি কিউ ওয়ানটা, কিউ ওয়ান বিন্দুটা কোথায় আসলো, কিউ টু জায়গায়, কিউ টু বিন্দুটা কোথায় আসলো, কিউ থ্রির জায়গায়, কিউ থ্রি বিন্দুটা আবার কিউ ফোরের জায়গায়, কিউ ফোরের বিন্দুটা কিউ ফাইভের জায়গায় আসছে। যে একটা সময় এই কিউ ফোর বিন্দুটা, কিউ ফাইভ বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুগুলো আস্তে আস্তে এসে এই বিন্দুটা কি হচ্ছে না তো এই পি বিন্দুর সঙ্গে এসে মিলিত হচ্ছে। অর্থাৎ অনুরূপ জ্যা এর ছেদকের যে জ্যা, অনুরূপ জ্যা, অর্থাৎ এই যে পি এবং A1, এটাকে যদি আমরা এটা গোটাটাকে একটা সরলরেখা বলি বা ছেদক বলি, তাহলে এই ছেদকের পি এবং পি কিউ ওয়ান এটা কি ছিল, অনুরূপ জ্যা। তো অনুরূপ জ্যায়ের যে প্রান্ত বিন্দু পি কিউ ওয়ান বা পি কিউ টু, এই ছেদকের অনুরূপ জ্যাটা কি হচ্ছে, এই প্রান্ত বিন্দুতে কি একটা সময় এসে যখন একটা বিন্দুতে মিলিত হবে বৃত্তের, তখন সেটাকে, সেই সরলরেখাটাকে আমরা বলবো স্পর্শক। এই ছবিটা আর একবার দেখো, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে এবি সরলরেখাটা কি না তো এখানে ছেদক, পি কিউ হচ্ছে ছেদকের অনুরূপ জ্যা। এখানে এবি সরলরেখা বৃত্তের ছেদক এবং পি কিউ হলো এবি ছেদকের অনুরূপ জ্যা। এখন এই ছেদকটিকে যদি এদিক থেকে আমরা টানি বা মুভ করাই, তাহলে কি হবে, যে এবি সরলরেখাটার পজিশন এখান থেকে এখানে আসলো, এই পি এবং কিউ বিন্দু দুটি এসে একটা জায়গায় অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে তখন আমরা বলছি এবি সরলরেখাটিকে এই বিন্দুতে স্পর্শক। নেক্সট আমরা দেখব উপপাদ্য 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। কি না তো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এই বৃত্তের পি বিন্দুতে এবি হচ্ছে স্পর্শক এবং ওপি হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী ব্যাসার্ধ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি স্পর্শক এবং ওপি পরস্পর লম্ব। তো প্রদত্ত কি
না তো অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। এটা বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে ওপি ও এবি পরস্পর স্পর্শক, পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কন, তো এবি স্পর্শকের অপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম, অর্থাৎ এবি এই যে স্পর্শক আছে, কিউ একটা বিন্দু নিয়েছি যে কোনো জায়গায়, এদিকেও নিতে পারি, আমি এদিকে নিয়েছি, ঠিক আছে। কিউ একটা বিন্দু নিলাম, ও কিউ বিন্দুদ্বয় যোগ করলাম। প্রমাণ, স্পর্শক এবি এর ওপর স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। অর্থাৎ এবি স্পর্শকের ওপরে এই পি বিন্দু ছাড়া অন্য আমরা যে কোনো বিন্দু নিই না কেন, সেটা কি হবে না তো বৃত্তের বাইরে অবস্থিত, সেই কথাটাই এখানে। সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। ও কিউ কোথায়? এই যে ও কিউ কি করেছে? আর বিন্দুতে ছেদ করেছে, বুঝা গেল? নেক্সট, মনে করি ছেদ বিন্দু আর, এখানে আর নাম দিয়েছি। অতএব ও আর লেস দেন ও কিউ। কি করে আসলো এটা? এখানে দেখো ও আর অবশ্যই ছোট কার থেকে? ও কিউ এর থেকে, তাই না? ও কিউটা কি বড়, ও আর ছোট, তাহলে কি লিখতে পারি? ও আর লেস দেন ও কিউ। আবার ও আর সমান ওপি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। ও আর আর ওপি, ও আর ওপি দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা ও আর এর জায়গায়, এখানে ও আর এর জায়গায় ওপি লিখতে পারি। অতএব ওপি লেস দেন ও কিউ এখান থেকে পেলাম। যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায়, ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। তার মানে কি? এখানে দেখো এই যে লাইনগুলো টেনেছি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা, তো সব থেকে ছোট কে? ওপি। এই ওপি বিন্দু ছাড়া যে কোনো জায়গায়, ও থেকে যে কোনো জায়গায় যদি মানে এবি সরলরেখাংশের বা স্পর্শকের ওপরে যে কোনো বিন্দু থেকে যদি ওর সংযোগ সরলরেখা টানি, তাহলে সবগুলোর থেকে ওপি হবে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম। তাহলে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম সরলরেখাংশ বা দূরত্বটাই হচ্ছে কি না তো লম্ব দূরত্ব। সেই কথাটাই এখানে লেখা হয়েছে যে ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্ব হলো কি না তো লম্ব দূরত্ব। সুতরাং ওপি লম্ব এবি আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট, প্রয়োগ 1। কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। অর্থাৎ এই ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এই বৃত্তের ওপি হচ্ছে ব্যাসার্ধ, পি বিন্দুতে যদি আমরা একটা লম্ব টানি, পি বিন্দুতে যদি একটা লম্ব সরলরেখা টানি, তাহলে কি হবে? ওই লম্ব সরলরেখাটা স্পর্শক হবে কার না তো ওই ব্যাসার্ধের প্রান্ত বিন্দুতে, অর্থাৎ পি বিন্দুতে কি হবে? সরলরেখাংশটা স্পর্শক হবে। এখানে দেখো পি বিন্দু দিয়ে আমরা এবি সরলরেখা প্রথমে টেনেছি, তাহলে এবি সরলরেখাটা যে এই বৃত্তের পি বিন্দুতে স্পর্শক, সেটা আমরা প্রমাণ করব। বেশ, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে ওপি ব্যাসার্ধ এবং পি বিন্দুতে ওপি ব্যাসার্ধের ওপর এবি সরলরেখা লম্ব, এটুকু বলে দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে না তো সরলরেখা এবি পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এবি সরলরেখাটা পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। প্রমাণ, ধরি এবি সরলরেখা পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক নয়। তাহলে কি ধরে নিলাম? যে এবি সরলরেখাটা পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক নয়, এটা স্পর্শক নয়, সেটা আমরা ধরে নিলাম। এবার
অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে আমরা আরেকটা স্পর্শক টানছি, কি সেটা হচ্ছে সিডি। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক সিডি অঙ্কন করি। সিডি একটা পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম। এখন দেখো, যেহেতু অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে সিডি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, যদি সিডি স্পর্শক হয় এবং পি বিন্দুতে এবং ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা কি বলতে পারি, ওপি লম্ব সিডি, আগের 40 নম্বর উপপাদ্য থেকে, তাই না? যে ওপি হচ্ছে ও বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি বিন্দুতে সিডি স্পর্শক যদি হয়, তাহলে কি হবে, ওপিটা লম্ব হবে কার সাথে, সিডির সাথে। তাহলে সিডির সাথে যদি ওপি লম্ব হয়, তাহলে এই যে কোণটা ওপিডি, এই কোণের মান কত, তাহলে 90 ডিগ্রি। সেটাই লিখেছি যে কোণ ওপিডি সমান কত, তাহলে 90 ডিগ্রি। আবার কোণ ওপিবি 90 ডিগ্রি কেন, প্রদত্ত, এটা বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে, যে আমরা পি বিন্দুতে এই যে অঙ্কিত লম্ব ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব সরলরেখা, আচ্ছা অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে, ঠিক আছে? তাহলে প্রথমেই এবিটা লম্ব আমরা টেনে নিয়েছি, এটা প্রদত্ত, যে পি বিন্দুতে লম্ব ওপির সঙ্গে এবি লম্ব, তাই না? তাহলে এই ওপিবি বলতে এই কোণটার মান কত, 90 ডিগ্রি প্রদত্ত। তাহলে ওপি লম্ব এবি, তাহলে কি হচ্ছে, অতএব ওপিডি সমান ওপিবি, তাই না? তাহলে দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, দুটোর মানই তো 90 ডিগ্রি, তাহলে অবশ্যই দুটো কোণ সমান হবে। তাহলে এখানে দেখো, এই যে আলাদা আলাদা পাচ্ছিলাম এই কোণ এবং এই কোণ, তাহলে এই কোণটা এবং এই কোণটা দুটোই সমান, দুটো কোণেরই মান কত, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই সরলরেখাটা আলাদা নয়। কেন? কারণ দুটো কোণের মান যদি 90 ডিগ্রি, দুটোই কোণের মান যদি সমান হয়, তাহলে এই এবি সরলরেখা আর সিডি সরলরেখা দুটোই একই সরলরেখা, অর্থাৎ একটা আর একটার উপরে সমাপাতিত, সেটা লিখছি। অর্থাৎ সিডি সরলরেখা ও এবি সরলরেখা পরস্পর সমাপাতিত হবে। অতএব এবি সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, এবি সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক, প্রমাণ হয়ে গেল। প্রয়োগ 4, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এ বিন্দুতে এটি একটি স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্ত, এটি হচ্ছে একটা স্পর্শক, এক্স কে ওয়াই এর সাহায্যে প্রকাশ করি। এক্স কোণটা দেখো, এই যে এই কোণটা হচ্ছে এক্স আর এই কোণটা হচ্ছে ওয়াই ডিগ্রি, এটা হচ্ছে এক্স ডিগ্রি। আমাদেরকে কি করতে হবে না, তো এক্স কে ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এটি স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অবশ্যই কোণ ও এটি সমান 90 ডিগ্রি। কেন? যদি এটা স্পর্শক হয় এবং এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধের প্রান্ত বিন্দুতে স্পর্শক, তার মানে এই কোণটার মান কত, 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা আর এটা, অর্থাৎ এই কোণ এবং এই এক্স ডিগ্রি মিলে কত, 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা আর এটা মিলে 90 ডিগ্রি। তাহলে দেখো, আবার এটিও কোণ কত, এক্স ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, এ ও টি, না তো 90 মাইনাস এক্স, বোঝা গেল? এ 90 ডিগ্রি একাই, আর বাকি পড়ে থাকছে এটা আর এটা মিলে 90 ডিগ্রি। এ যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, 90 মাইনাস এক্স ডিগ্রি। এটার মান কত, এই কোণের মান, না তো 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, বোঝা গেল? এ 90, এ কত, 90 ডিগ্রি। দেখো হিসাব করো, 90 যোগ 90 মাইনাস এক্স ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি কত হচ্ছে, 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এ ও টি এর কোণ এ ও টি সমান কত, না তো 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এটা 1 নম্বর ধরে নিলাম, এটাকে লিখলাম এখানে। বেশ, আবার ত্রিভুজ এ ও বি এর, ত্রিভুজ এ ও বি বলতে এটি ত্রিভুজ এ ও বি। এই ত্রিভুজে দেখো ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ত্রিভুজ এ ও বি এর কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান ওয়াই ডিগ্রি। ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু ও এ সমান এ বি, তাহলে এই কোণটা এবং এই কোণটা দুটোই সমান কোণ, এই কোণ এবং এই কোণ সমান। এটা যদি ওয়াই ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই ওয়াই ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি।
তাহলে এই কোণটার মান কত হবে? দেখো, এই ত্রিভুজ ABO, এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা, বহিস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এটা যদি y ডিগ্রি হয়, এটা যদি y ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হচ্ছে আবার 2y ডিগ্রি। এই কোণটার মান আবার কত হচ্ছে না তো 2y ডিগ্রি। কি করে পেলাম না তো এই যে এটা এই ABO ত্রিভুজের এটা বহিস্থ কোণ, আর এটা এই দুটো হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ, তাদের যোগফল কত, এটা y এটা y, তাহলে 2y। তাহলে এই কোণটার মান কত 2y ডিগ্রি। বোঝা গেল? ওটাই এখানে ভাষায় লিখেছে যে ত্রিভুজ AOBতে বহিস্থ কোণ AOT সমান কত না তো OAB যুক্ত কোণ OBA সমান y ডিগ্রি যুক্ত y ডিগ্রি সমান 2y ডিগ্রি। এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, দুটোই কোণ AOT, দুটোই কোণ OT। একটা হচ্ছে একবার হচ্ছে 90 মাইনাস এক্স ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, আর একবার 2y ডিগ্রি। তাহলে এটা আর এটা অবভিয়াসলি সমান। তাহলে আমরা সমান করে দিচ্ছি, 1 ও 2 থেকে পেলাম 2y ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। অতএব x সমান কত না তো 90 মাইনাস 2y। যেহেতু x কে y এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাই আমরা ডিগ্রির উভয় দিকে ডিগ্রিটাও অমিট করে দিয়েছি, দিয়ে শুধু x সমান 90 মাইনাস 2y।